আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের এসপিওনাজ দ্বিতীয় খণ্ড লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ নভেম্বর 1976 সাল। পার্ট 2। রাত 2টোয় পৌঁছল কক্সবাজারে সিকান্দার বিল্লা আর চিশতি হারুন। মোটেল, হোটেল বা কটেজের ঝামেলা নেই। আগে থেকে যোগাযোগ করে এসেছে ওরা জাফরের সাথে। সোজা গিয়ে উঠল ওর বাসায়। পাতলা সাতলা লম্বা উচ্চাকাঙ্ক্ষী যুবক জাফর। চট্টগ্রাম থেকেই পিক আপ করা হয়েছে ওকে। বিহারি গোটা চট্টগ্রাম জেলা ওর নখ দর্পণে। সিকান্দার বিল্লা হচ্ছে ওর আদর্শ। তাকে এমন অপ্রত্যাশিতভাবে এখানে পাবে কল্পনাও করতে পারেনি সে। বাংলাদেশ চিফ বদরুদ্দিনের সাথে টেলিফোনে কথা হয়েছে ওর। স্থানীয় ম্যাপ সংগ্রহ করে প্রস্তুত হয়ে রয়েছে সে বিল্লার জন্যে। সম্ভাষণ বিনয়ের পরে ঘরে নিয়ে গিয়ে প্রথমেই কাজের কথা তুলল জাফর। বিল্লাটা দুর্বোধ্য এক দুর্গ। মেশিন গান নিয়ে জায়গায় জায়গায় বসে আছে ট্রেন্ড আর্মি। বলতে বলতে ম্যাপটা খুলে একটা টেবিলের উপর বিছালো জাফর। এই যে, এটা হচ্ছে খানবিলা। ম্যাপের উপর চোখ বুলালো সিকান্দার বিল্লা। পেছনের পাহাড়টার উপর টোকা দিল। এই পাহাড়টা কত উঁচু? মাঝখানটায় পানি কিসের? ওটা অনেক উঁচু পাহাড়। অবজারভেশন টাওয়ার হিসেবে ওটাকে ব্যবহার করা যেতে পারে হয়তো, তাছাড়া আর কোনো লাভ নেই। দুই পাহাড়ের মাঝখান দিয়ে ছোটখাটো একটা খালের মতো ঝর্ণা। তারপরেই একেবারে খাড়াভাবে উঠে গেছে খানবিলার পাহাড়। ওদিক থেকে উপরে উঠতে হলে স্যার হিলারিকে ডেকে আনতে হবে। দরকার হলে প্ল্যানচেটের মাধ্যমে ডাকা যাবে হিলারিকে। আপাতত খাবার কি আছে বের করো, খেয়ে দিয়ে লম্বা এক ঘুম দেব। উঠবো কাল বেলা ঠিক 11:30। ইতিমধ্যে তুমি ওই পাহাড়ের উপর উঠে নিজে সরেজমিনে তদন্ত করে আসবে। ঠিক 12টার সময় নাস্তা এবং ইনফরমেশন হাজির চাই। অলরাইট? অলরাইট স্যার। খুব ভোরে ফোন এলো সোহেলের কাছ থেকে। দোস্ত, নতুন খবর কিছু আছে? না, ঘুম ভেঙেছে ওর, কিন্তু জানাবার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। হঠাৎ আপন মনে বলল, এ ছাপ যদি না উঠে বিয়ের রাতে কি জবাব দেব বরকে? ব্যাস, মানেটা ঠিক বোঝা গেল না। রাতে আবার ঘুমের ঘোরে হঠাৎ বলে উঠল, এই রিক্সা, রোকেয়া হল যাবে? তারপর আমার গায়ে পা তুলে দিল পাশ ফিরে। কিছু বুঝলি এ থেকে? গায়ে পা তুলে দিল মানে? আতকে উঠল সোহেল। তারপর বলল, বুঝলাম শালা, খুব মজে আছো। একটা দিনও তর সইল না। পয়লা রাতেই চান্স নিয়ে নিলি। তুই মানুষ না গড়ল রে? হাসলো রানা, বলল, এত সকালে কি মনে করে? কিছু সংবাদ আছে মনে হচ্ছে? দুঃসংবাদ। ভারত বা পাকিস্তান কোনো তরফেরই কোনো সাড়া শব্দ পাচ্ছি না আর। মেয়েটার ঠিকানা জেনে নেওয়ার পর থেকে একেবারে চুপ। কোথাও কোনো মুভমেন্ট নেই। জলে স্থলে অন্তরিক্ষে গার্ড বসিয়ে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কারো চোখে কিছুই পড়েনি। হঠাৎ একটা সন্দেহ উকিঝিকে মারতে শুরু করেছে আমার মনের ভেতর। মনে হচ্ছে একটা চিড়িয়াও আমাদের খাঁচায় নেই। ভাবছিস তোদের ব্যারিয়ার ক্রস করে চলে এসেছে এখানে? বড় সাহেবেরও তাই ধারণা। আরো 6 জন গার্ড রওনা করে দিয়েছি আমি ওর হুকুম মতো। উনি বলছেন কোনো অবস্থাতেই মেয়েটা যেন খোলা জায়গা না যায়, বিশেষ করে ব্যালকনিতে যেন একেবারেই না যায়। কারণ পিছনের পাহাড় থেকে নাকি ইচ্ছে করলেই যে কোনো লোক, যদি ভালো হাত হয়, লাগিয়ে দিতে পারবে গুলি। কথাটা আমিও ভেবেছিলাম। ভালোই হলো মনে করিয়ে দিলি। এখনই হাবিলদারের সাথে কথা বলছি আমি। পেছনের পাহাড়ে পাহারার ব্যবস্থা করতে বলবো ওকে। ঠিক আছে, তাই বল। নতুন কিছু ঘটলে জানাবি। এখানে সবার অবস্থা বুঝতেই পারছিস। রাখলাম। ফোন ছেড়ে দিয়ে সোজা গিয়ে হাজির হলো রানা হাবিলদার শামসুদ্দিনের কোয়ার্টারে। ঢাকা যে প্রতিপক্ষের কাউকে স্পট করা যাচ্ছে না এবং হেড অফিস মনে করছে যে ওরা এত করে পৌঁছে গেছে কক্সবাজারে। এই কথা জানিয়ে পিছনের পাহাড়ে পাহারার ব্যবস্থা করতে বলল রানা ওকে। হেসে উড়িয়েই দিল হাবিলদার কথাটা।
ওসব নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না স্যার। কোথা দিয়ে কে কি করতে পারে সব জানা আছে আমার। আমাদের চোখ এড়িয়ে ওই পাহাড়ে উঠবার উপায় নেই। আপনি মেয়েটার দেখাশোনা করুন স্যার, গোলমাল দেখাশোনার জন্য আমি আছি। বিরক্ত হলো রানা লোকটার উপর, কড়া গলায় বলল, অযথা তর্ক না করে আমি যা বলছি তাই করুন। পেছন দিক থেকে যদি পাহাড়ে উঠে কেউ, কিভাবে নজর রাখছেন তার উপর? আমি অযথা তর্ক করছি না স্যার, যা জানেন না তাই নিয়ে তর্ক আপনি করছেন। এই পাহাড়ের পিছনটা যেমন খাড়া, ওটারও ঠিক তাই। আমি নিজের চোখে দেখে এসেছি, কারো সাধ্য নেই ওদিক দিয়ে ওঠে। দুজন লোক চাই আমি দিনরাত 24 ঘন্টার জন্য ওই পাহাড়ের উপর, ঠান্ডা গলায় বলল রানা। একটু ভেবে যোগ করলো, সেই সাথে একটা কুকুরও দেবেন, এটা অর্ডার। রেগে গেল হাবিলদার সিভিলিয়ানের মাতব্বরি দেখে, লাল হয়ে উঠল ওর মুখটা। কিন্তু বুঝতে পারল ভুল বলুক আর ঠিক বলুক, এই লোকের আদেশ মান্য করতে সে বাধ্য। কয়েক সেকেন্ড চুপ করে থেকে রাগ সামলে নিয়ে বলল, ঠিক আছে, যা চান তাই হবে। দুজন লোক কমে যাচ্ছে এখানে, যা দুর্বল হয়ে যাচ্ছে আমাদের ডিফেন্স। আরো 6 জন লোক পেয়ে যাচ্ছেন কয়েক ঘন্টার মধ্যেই। দুজনকে পাঠিয়ে দিন এক্ষুনি। দেশি বিদেশি 15-20 জন যাত্রী নামলো ফকার ফ্রেন্ডশিপ বিমান থেকে। টুরিস্টদের ভিড়ে মিশে প্লেন থেকে নেমে এলো একজন গগলস আটা সুন্দরী তরুণী, হাতে একটা বেহালার বাক্স। অ্যারাইভাল লাউঞ্জে বসে মিনিট 20 চুইংগাম চিবলো মেয়েটা, তারপর ছোট্ট একটা সুটকেস উদ্ধার করে নিয়ে বেরিয়ে এলো বাইরে। এত ভোরে ঘুম থেকে উঠতে হয়েছে বলে বিরক্ত ভঙ্গিতে মরিস মাইনরের গায়ে হেলা দিয়ে দাঁড়িয়েছিল মোহাম্মদ আলমগীর। মেয়েটিকে বেরিয়ে এসে এদিক ওদিক চাইতে দেখে এগিয়ে গেল সামনে। নেপালি নেপালি চেহারা মেয়েটির। আলমগীর বাংলা বলবে না ইংরেজি ভেবে স্থির করবার আগেই পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলো মেয়েটা, আপনি মিস্টার আলমগীর? হ্যাঁ, এই যে এই গাড়ি এনেছেন ওটা? এনেছি। তাহলে উঠে পড়ুন। বায়োলিন আর সুটকেস নিয়ে পেছনের সিটে উঠে বসলো মেয়েটি। গাড়ি ছেড়ে দিল আলমগীর। এয়ারপোর্ট থেকে কটেজ পর্যন্ত চুপচাপ চলে এলো ওরা। কারো মুখে কোনো কথা নেই। গাড়ি এসে পৌঁছতেই কটেজের দরজা খুলে সাদরে অভ্যর্থনা জানালো কবিতা মেয়েটিকে। কিন্তু মৃদু হেসে মাথা নাড়ল সে। ভেতরে যেতে পারবো না কবিতাদি, আমি ইন্ডিয়ান, বেড়াতে এসেছি। হোটেলে সিট বুক করা আছে, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি দয়া করে একটা লিফট দিতে চাইলেন, তাই এলাম সাথে। বেহালাটা পছন্দ হলো কিনা জানাতে বলেছে গাঙ্গুলিদা। আঙ্গুল তুলে একটা দালানের দিকে দেখালো। ওইটাই তো হোটেল, তাই না? আচ্ছা চলি, নমস্কার। চলে জামাইবাবু, নমস্কার। আলমগীর দুহাত জড়ো করে ঘাড় কাত করল। নিজামের বিদ্রুপাত্মক হাসি কানে যেতেই হঠাৎ সচকিত হয়ে ভাবল, আরে সত্যি তো, আমি এদের আচার ব্যবহার অনুকরণ করছি কেন? বেহায়ার মতো দেহের যত্রতত্র দৃষ্টি বুলিয়ে নেপালি চেহারার মেয়েটার শরীরটা শিরশিরিয়ে দিয়ে গাড়ির পেছনের সিট থেকে বেহালার বাক্স তুলে নিল নিজাম। সোজা গিয়ে ঢুকলো আলমগীর কবিতার বেডরুমে। পিছু পিছু ঢুকলো ওরাও। চমৎকার একটা .22 রাইফেল বেহালার বাক্সে 2 টুকরো করে রাখা, পাশে একটা উইবার ভ্যারিয়েবল টেলিস্কোপিক সাইড আর হাতখানেক লম্বা সাইলেন্সার। এক বাক্স ইলির হাই ভ্যালোসিটি লং রাইফেল গুলিও রয়েছে ছোট্ট খাপের মধ্যে, আর রয়েছে একটা সিঙ্গার মেশিন মডেলের স্ক্রুড্রাইভার। দক্ষ হাতে 2 মিনিটের মধ্যে রেডি করে ফেললো নিজাম রাইফেলটা। ভয়ঙ্কর দেখাচ্ছে এই জিনিসটাকে টেলিস্কোপিক সাইড আর সাইলেন্সার ফিট করায়। বুকের ভেতরটা কেমন যেন গুড় গুড় করে উঠল আলমগীর। জানালার সামনে গিয়ে দাঁড়িয়েছে নিজাম। দূরে দেখা যাচ্ছে হোটেলের দিকে হাঁটছে মেয়েটা সুটকেস হাতে। রাইফেলটা কাঁধে তুলে মেয়েটির পেছন দিকে তাক করলো নিজাম। স্কোপের ভেতর দিয়ে কিছুক্ষণ উপভোগ করলো মেয়েটির চলার ছন্দ, নিতম্বের ধুলুনি। তারপর ফিরল আলমগীরের দিকে, হাসলো নোংরা দাঁত বের করে।
ধৈরালন বেচতে গেছে গা মারানি। কেমন গুম গুম হলো? ফোলা ফোলা চেহারা নিয়ে রাবেয়া মজুমদারকে নাস্তার টেবিলে এসে বসতে দেখে জিজ্ঞেস করলো রানা। গুম হলো কোথায়? সারা রাত তো হিংসে জ্বলে মরলাম। কিসের হিংসা? কার প্রতি? ওই মেয়েটা। চোখের ইশারায় হাসনার ঘর দেখালো রাবেয়া, হাসল। যাই হোক, রাতে উঠেছিল? আর কিছু জানা গেল ওর কাছে? ঘুমের ঘোরে একবার বিড়বিড় করে এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো রোকেয়া হলে যাবে কিনা। তারপর পাশ ফিরে ঢলে পড়লো আবার গভীর ঘুমে। দেখি সকালে উঠে হয়তো অবস্থার উন্নতি হতে পারে। উঠিনি এখনো। না, উঠবো উঠবো করছে। নাস্তা সেরেই যাচ্ছি আমি। কোনো রকমে নাকে মুখে চারটে গুজে চা নে খেয়েই ছুটল রাবেয়া ডিউটিতে। গোটা কয়েক পুরানো টাইম। নিউজ উইক গেটে ঘন্টা দুয়েক পার করলো রানা। ঢাকায় ফোন করে গিলটি মায়ের সাথে কথা বলল মিনিট পাঁচেক। কয়েকটা কাজের ভাত দিল ওকে, তারপর টোকা দিল হাসনার বেডরুমের দরজা। 1 মিনিট, খুলছি। ভিতর থেকে রাবেয়া মজুমদারের গলা ভেসে এলো। ব্যালকনিতে একটা টেবিলের উপর গতকালকে দৈনিক সুপ্রভাত দেখে প্রথম পৃষ্ঠার হেডিংগুলোর উপর চোখ বোলালো রানা। বন্ধ দরজার দিকে একবার চেয়ে নিয়ে শেষের পাতার হেডিং স্পোর্টস নিউজগুলো পড়ল। বিজ্ঞাপন ঠাসা মাঝের পাতাগুলো উল্টে দেখে আবার যখন সে প্রথম পাতায় ফিরে এলো তখন খুট করে খুলে গেল দরজার ছিটকিনি। রাবেয়ার মুখ দেখা গেল দরজার ফাঁকে। কেমন আছে আপনার পেশেন্ট? স্বামী সুলভ কপট উদ্বেগ প্রকাশ পেল রানার কণ্ঠে। ভ্রুকুটি করল রাবেয়া, তারপর মৃদু হেসে বলল, ভালো, আসুন ভেতরে আসুন। ভেতরে ঢুকে দেরির কারণ বুঝতে পারল রানা। কাপড় ছাড়ছিল হাসনা। মেয়েদের এই একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারে না রানা। পুরুষের সামনে লজ্জায় যতই লাল হোক, যে কেউ মেয়ের সামনে দিব্যি ন্যাংটো হয়ে যেতে তাদের বিন্দু মাত্র লজ্জা করে না। অপূর্ব সুন্দর একটা উলি শিপন পরেছে হাসনা। মনে মনে রাবেয়ার পছন্দের প্রশংসা না করে পারল না রানা। গোলাপি রঙে চমৎকার মানিয়েছে হাসনাকে। ইন্টিমেটের গন্ধে বুরবুর করছে ঘরের বাতাস। জানালার ধারে একটা চেহারা বসে মৃদু হাসলো হাসনা রানার দিকে চেয়ে। কেমন বোধ করছো হাসনা? চোখের কোণে লক্ষ্য করলো রানা। ঘর ছেড়ে বেরিয়ে গেছে রাবেয়া। এই মেয়েটিকে? জিজ্ঞেস করলো হাসনা। দেখতে কিন্তু ভারী মিষ্টি। তোমার নার্স। কেমন আছো আজ? খুব ভালো লাগছে। জানালা দিয়ে সাগরের দিকে চাইল। এটা কোন জায়গা? কক্সবাজার। সাগর দেখে বেড়াতে ইচ্ছে করছে খুব। যাবে? সর্বনাশ! ভ্রুজোড়া কপালে তুলল রানা। কান ছিঁড়ে নেবে ডাক্তার। বেশি আলোতে যাওয়া একদম মানা। সেরে না উঠলে বেরোতে পারবে না ঘর থেকে। অবাক দৃষ্টি রাখলো হাসনা রানার মুখের উপর। কিন্তু আলো বাতাস তো রোগ সারতে আরো সাহায্য করে। সব রোগ নয়, তোমারটা স্পেশাল রোগ। ডাক্তার পই পই করে বারণ করেছে। বলে দিয়েছে যদি স্মৃতি ফিরিয়ে আনতে চান ঘর থেকে বের হতে দেবেন না 1 সপ্তাহ। কষ্ট হবে, বিরক্তি লাগবে, একঘেয়ে লাগবে, কিন্তু কটা দিন ওই চৌকাট ডিঙ্গানো উচিত হবে না তোমার। যদি যাও ডাক্তার বলেছে হয়তো কোনোদিনই ফিরবে না আর স্মৃতি। কড়া ওষুধ চলছে তো, দারুণ কড়া। ও আচ্ছা। অকাট মিথ্যেটা সহজভাবেই মেনে নিল হাসনা। মাথা নিচু করে কয়েক সেকেন্ড ভাবলো, তারপর আবার চাইল রানার মুখের দিকে। আশ্চর্য লাগছে। শুধু আশ্চর্য নয়, উদ্ভট মনে হচ্ছে আমার কাছে। বিশ্বাসই হতে চাইছে না যে বিয়ে হয়েছে আমার। আচ্ছা, সত্যি তুমি আমার স্বামী? বিশ্বাস না হয় বিয়ের সার্টিফিকেট দেখো না, ওই ড্রয়ারে রয়েছে পাসপোর্টের সাথে। হালকা সুরে হেসে উঠল রানা, যেন বিশ্বাস না হওয়াটা সত্যি খুব হাসির ও মজার ব্যাপার। সত্যি হাসনা, সত্যি বিয়ে হয়েছে আমাদের। অথচ কিচ্ছু মনে আসছে না আমার। রানার একটা হাত টেনে নিজের কোলের উপর রাখলো। মনে হচ্ছে কোনোদিন দেখিনি তোমাকে আগে। ড্রয়ার খুলে দেখেছি আমি ওগুলো। কেমন যেন স্বপ্নের মতো লাগছে। কিন্তু আবার এটাও ঠিক,
তোমার মতন লোকই আমার পছন্দ। আচ্ছা, আমাদের কি প্রেম করে বিয়ে হয়েছিল? আশ্চর্য, কিছুই মনে নেই তোমার? অবাক হওয়ার বান করল রানা। গভীর প্রেম, তাজমহলের সামনে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা, আজমির শরীফে মানত, নয়াদিল্লির সেই হোটেল, কিচ্ছু মনে নেই? মাথাটা এক পাশে কাত করে ভ্রু কুঁচকে অতীতের ঘটনা মনে করবার চেষ্টা করলো হাসনা। তারপর ঠোঁট উল্টে মাথা নাড়ল। কিচ্ছু না, মনে হচ্ছে সাদা একটা দেওয়াল দেখতে পাচ্ছি সামনে। আচ্ছা, বিয়ে হয়েছে আমাদের কতদিন হলো? 3 বছর। ছেলে মেয়ে নেই আমাদের? না। কেন? বিপদে পড়ল রানা। মাথার পেছনটা চুলকে বুদ্ধি বের করবার চেষ্টা করল। সংসার গুছিয়ে বসবারই তো সময় পেলাম না আমরা। দৌড়াদৌড়ির ঠেলায় বিয়ের পরপরই বিদেশ গেলাম, ফিরে এসে আজ এখানে কাল ওখানে। ছুটোছুটির কি অন্ত আছে? ব্যবসা একটা দাঁড় করানো কি সোজা কথা? অথচ তুমি জেদ ধরে রইলে। নিজেদের একটা বাড়ি হলে তারপরে ছেলে মেয়ের প্রশ্ন, তার আগে নয়। হয়েছে বাড়ি, প্রায়। রেজিস্ট্রি হয়নি এখনো, হয়ে যাবে কিছুদিনের। কিসের ব্যবসা তোমার? ইন্ডেন্টিং। বড়সড় একটা ডিলের ব্যাপারে এই বাড়িটা 1 মাসের জন্য ভাড়া নিয়েছি। জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে আনমনে কথা শুনছিল হাসনা। রানা অনুভব করল একটু যেন আড়ষ্ট হয়ে গেল হাসনার শরীর। হঠাৎ প্রশ্ন করল, বিরাট কোনো কেউ কয়টা লোক নাকি তুমি রানা? না না, বিরাট কিছু না, মাজারের চেয়ে একটু উপরে বলা যায়, তার বেশি কিছু না। কেন? আর্মি টহল দিয়ে ফিরছে কেন তাহলে? ওই ও পাশে ঝোপের আড়ালে একজন আবার শুয়ে আছে মেশিন গান নিয়ে। ও, এরা আমাকে পাহারা দিচ্ছে না এরা? হালকা সুরে বলল রানা। বড়সড় একটা ডিল করতে যাচ্ছি বাংলাদেশ আর্মির সাথে, ওয়্যারলেস ইকুইপমেন্ট সাপ্লাইয়ের ব্যাপারে। 2-1 দিনের মধ্যে একজন জেনারেল আসছেন এখানে, নিরাপত্তার ব্যবস্থা তার জন্যে। ও! রানা চোখের উপর স্থির হলো হাসনার আয়ত চোখের দৃষ্টি। এত কথা জিজ্ঞেস করছি বলে রাগ করছো না তো? আসলে জানো, কিচ্ছু মনে নেই তো, তাই কেমন যেন গোলমাল ঠেকছে, সবকিছু জিজ্ঞেস করে নিতে হচ্ছে সব। তাতে রাগ করার কি আছে? এসব থেকেই হঠাৎ হয়তো দেখবে চট করে ফিরে এসেছে স্মৃতি। সব ভুলে গেলে যে কেমন লাগে বোঝাতে পারবো না আমি তোমাকে। সে অবস্থা যদি জানা যায় তোমার মতো হ্যান্ডসাম যুবক আমার স্বামী, যদি দেখা যায় এইরকম একটা সচ্ছল পরিবেশে আমাকে রাখবার যোগ্যতা আছে সে স্বামীর, তাহলে সন্দেহ দূর হতে চায় না কিছুতেই। বারবার গায়ে চিমটি কেটেও মনে হয় স্বপ্নের ঘরেই রয়ে গেছি। অস্বস্তি বোধ করল রানা এসব কথায়। যখন সত্যি ঘটনা জানতে পারবে তখন হাসনার মনের অবস্থা কি হবে, ওর সম্পর্কে কি ধারণা হবে, কেমন ভাবে গ্রহণ করবে এসব মিথ্যাকে, কতখানি প্রতারিত বোধ করবে। ভাবতে গিয়ে মনটা ছোট হয়ে গেল ওর। হাসনার কোলের উপর থেকে হাতটা তুলে রাখলো ওর কাঁধে। সব ঠিক হয়ে যাবে হাসনা, কদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে সব। আচ্ছা, আমাদের ঝগড়া হয়নি কখনো? কখনো মানে? কোনো দিন হয়নি তাই জিজ্ঞেস করো। এই ব্যাপারে তোমাকে তো পিএইচডি ডিগ্রি দিয়ে দিয়েছি আমি 3 বছর আগেই। তাই নাকি? আমি খুব ঝগড়াটে বুঝি? খুব। প্রসঙ্গ পরিবর্তনের প্রয়োজনীয়তা বোধ করলো রানা। চট করে জিজ্ঞেস করলো, নয়াদিল্লির একটা কথাও মনে নেই তোমার হাসনা? নয়াদিল্লির নাম শুনেই কেমন যেন আড়ষ্ট হয়ে গেল মেয়েটা। হাত দুটো মুঠি পাকিয়ে চেয়ে রইল সাগরের দিকে। কিছু মনে পড়ছে? আবার প্রশ্ন করল রানা। মনে হচ্ছে ভালো লাগেনি আমার নয়াদিল্লি, ওখানে বিপদ আছে। কিসের বিপদ? কি জানি। বিরক্তি সূচক একটা ভঙ্গি করলো মুখের। কি যেন অনুভব করছি ঠিক বুঝতে পারছি না। কি হয়েছিল আমার নয়াদিল্লিতে? কই, কিছু না তো।
ব্যবসার কাজে গিয়েছিলাম, ব্যস্ত ছিলাম আমি। তুমি একা একা সারাদিন ঘুরেছো টুইটুই করে, মনে পড়ছে? এসব কথা এখন থাক রানা। কেন যেন মনে হচ্ছে আমার অপ্রীতিকর কিছু মনে পড়ে যাবে, এমন কিছু যা আমি ভুলে থাকতে চাই। অপ্রীতিকর সূত্রটা যতক্ষণ সম্ভব ধরে রাখতে চাইল রানা। আমি তো মনে করেছিলাম খুব মজা করে বেড়াচ্ছ তুমি সারাটা দিন। 53টা শাড়ি কিনে আমাকে একেবারে পথে বসিয়ে দিয়েছিলে, মনে নেই? শেষে বাজপেয়ীর কাছ থেকে টাকা ধার করে। বাজপেয়ী? চট করে রানার দিকে ফিরল হাসনা কাউসার। হাত দুটো মুষ্টিবদ্ধ, চোখ জোড়া একটু বিস্ফোরিত। বাজপেয়ী নামটা মনে আসছে, কিন্তু কি যেন একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, ভুলে যাচ্ছে সেটা। মনে হচ্ছে খুন করবো আমাকে, কিছুতেই বর্ডার ক্রস করতে দেবে না। বর্ডার বর্ডার ট্রেনিং ক্যাম্প আছে ওখানে, মস্ত পরিকল্পনা আছে। মনে আসছে না কেন? উদ্ভ্রান্ত দৃষ্টিতে রানার মুখে উত্তর খুঁজল হাসনা। নিষ্প্রভ দেখাচ্ছে চোখ দুটো। থাক থাক, নরম গলায় বলল রানা। অত ব্যস্ত হওয়ার কিছু নেই, আপনি মনে আসবে সব। একটু হয়তো সময় লাগবে, কিন্তু আসবে ঠিকই। উঠে দাঁড়ালো সে, সাথে সাথে দম দেওয়া পুতুলের মতো উঠল হাসনা। ওর পিঠে মৃদু চাপড় দিল রানা। যা মনে আসতে চায় আসতে দাও। স্মৃতিটা বিপজ্জনক বা অপ্রীতিকর বলে ঠেলে পাঠিয়ে দিও না পিছনে। এখানে তোমার কোনো বিপদ নেই, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি চলি, অনেক কাজ পড়ে রয়েছে। খানিক পর পর এসে দেখে যাব তোমাকে। বই পাঠিয়ে দেবো কয়েকটা, পড়বে? না, ভাবতে চাই আমি। মনে হচ্ছে যত বেশি ভাববো ততই তাড়াতাড়ি মনে পড়বে সব। ঠিক আছে, ভাবো, তবে বেশি চাপ দিও না নিজের উপর। বেশি জোর খাটালে ভুলে যাওয়া কিছু সহজে মনে আসতে চায় না। নার্সকে পাঠিয়ে দিচ্ছি, ওর সাথে গল্প করে সময় কাটাতে পারবে। এখন না, খানিক পরে আমিই ডাকবো ওকে। এই বোতামটা টিপলেই আসবে বলছে। সুইচ বোর্ডের উপর একটা বোতাম দেখালো হাসনা, তারপর রানার বুকের কাছে ঘেসে দাঁড়ালো। কিন্তু তোমার অভাব তো ওকে দিয়ে পূরণ হবে না। হাসলো, দুই হাতে জড়িয়ে ধরল রানার গলা, টেনে নামিয়ে আনলো রানার মুখটা নিজের ঠোঁটের কাছাকাছি। 1 মিনিট চুপচাপ, তারপর মুখটা সরিয়ে নিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি এসো। আলমগিরি প্রথম দেখতে পেল প্রহরীটাকে। পাহাড়ের মাথায়, কাঁধে স্লিংয়ে ঝোলানো স্টেন গান, বাম হাতে শিকল। তার মানে কুকুর আছে সাথে। অন্তরাত্মা খাঁচা ছাড়া হয়ে গেল ওর। নিজামের কাঁধে মৃদু টোকা দিয়ে চোখের ইশারা করলো পাহাড়ের চূড়ার দিকে। খাকি পোশাক দেখে চমকে গেল নিয়ে যাবো। মহা মুসিবত দেখতেছি। মরিসের ড্রাইভিং সিটে বসা কবিতার উদ্দেশ্যে বলল, আগে বাইরে যানগা, এখানে থামায়েন না গাড়ি। আবার দেখলো পায়চারিরত সোলজারকে। আরবি মানু থাকবার পারে নিচে। বিসমিল্লাতেই খাট্টা কইরা দিল হালায় মেজাজটা। কবিতাও দেখলো প্রহরীকে। ফ্যাকাশে হয়ে গেল চেহারাটা। এখন উপায়? সতর্ক হয়ে গেছে ওরা, উঠাই যাবে না পাহাড়ে। ক্যাটা কইছে, পুরা পাহাড় তো আর গার্ড দিবার পারবো না। ওইটা পরম একদিক দিয়া, ওই যে সামনে ডাইনা মোড় দেখা যায়। মোড় ঘুরা চারো চাক্কা জাম কইরা নামাইয়া দেন আমাগো। সাইলেন্সার ফিট করা পিস্তলটা বের করলো নিজাম, আলমগীরের কোলের উপর ছড়ে দিল। এটা রাখেন আপনি, আমার 10 হাত পিছে থাকবেন। থতমত খেয়ে গেল আলমগীর। চট করে কোমরে গুজি রাখলো পিস্তলটা। সামনের বাঘ ঘুরেই ব্রেক চাপলো কবিতা। বেহালার বাক্স খুলে রাইফেলটা জুড়ে তৈরি হয়ে নিল নিজাম। নেমে পড়লো ওরা দুজন। ঠিক হলো আগামী 20 মিনিট এই রাস্তা ধরে সোজা চলে যাবে কবিতা, যত দূর যাওয়া যায়। তারপর গাড়ি ঘুরিয়ে একই স্পিডে ফিরে আসবে। ততক্ষণে নিজামকে জায়গা মতো পৌঁছে দিয়ে রাস্তার পাশে ঝোপের আড়ালে অপেক্ষা করবে আলমগীর। কটেজে ফিরে গিয়ে মালপত্র বেঁধে ছেদে অপেক্ষা করবে ওরা দুজন, যতক্ষণ না কাজ সেরে ফিরে আসে নিজাম। নিজাম পৌঁছাবা মাত্রই রওনা হয়ে যাবে সবাই চট্টগ্রামের উদ্দেশ্যে। পাঞ্জাবি পাজামার বদলে
প্যান্ট, হাওয়াই শার্ট পরেছে আজ মোহাম্মদ আলমগীর। ওর ধারণা ছদ্মবেশ ধারণ করেছে সে এইভাবে, এই পোশাকে চিনতে পারবে না কেউ ওকে। তাছাড়া এই পোশাকে ঝোপঝাড় আর পাহাড়ি কাটা গাছের মধ্যে দিয়ে যেতে সুবিধাও হবে অনেক। চলে গেল গাড়িটা, জঙ্গলে ঢুকে পড়লো ওরা দুজন। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে আগে আগে চলল নিজাম রাইফেল হাতে, পিস্তল হাতে। আলমগীর চলল ওর 10 হাত পেছনে। মনসুর লজের কিনার ঘেঁষে ঘন জঙ্গলের মধ্য দিয়ে বড় পাহাড়ের দিকে এগুলো ওরা অতি সন্তর্পণে। কিছু দূর এগিয়ে কয়েক সেকেন্ডের জন্য কান পেতে ঠায় দাঁড়িয়ে থাকে নিজাম, তারপর আবার পা বাড়ায় সামনে। এইভাবে 15 মিনিটের মধ্যেই পিছনের বড় পাহাড়ের গায়ে উঠে পড়ল ওরা। এবার প্রতিটা পদক্ষেপ অত্যন্ত সাবধানে ফেলছে নিজাম। আলমগীরের পায়ের নিচে একটা মরা ডাল সামান্য একটু মট করে উঠতেই এক লাফে ঘুরে দাঁড়িয়ে রাইফেল তাক করে ধরল নিজাম। জান উড়ে গেল আলমগীরের ওর ভাবভঙ্গি দেখে। নিজাম যখন দেখলো শব্দটা বিপজ্জনক কিছু নয়, তখন রাইফেল নামিয়ে নিল বটে, কিন্তু নিঃশব্দে যেভাবে দাঁত মুখ খিচালো তাতে কলজি শুকিয়ে কাঠ হয়ে গেল আলমগীরের। আর কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালো নিজাম। আবার ঝট করে রাইফেলটা তুলে নিয়েছে কাঁধে। এবার পেছন দিকে নয়, সামনের দিকে। ঘাড় ফিরিয়ে একবার পিছনে চেয়ে ঠোঁটের উপর তর্জনী রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকার নির্দেশ দিল সে আলমগীরকে। তারপর কয়েক পা সরে গেল বাম দিকে, দাঁড়ালো একটা গাছের আড়ালে। এতক্ষণে শব্দটা কানে গেল আলমগীরের। ছড়ছড় পানির পড়ার মতো শব্দ হচ্ছে বেশ কিছুটা দূরে। মনে হচ্ছে শুকনো পাতার উপর পড়ছে কলের পানি। 15-20 সেকেন্ড একটানা পানি পড়লো, থেমে গেল 2-3 সেকেন্ডের জন্য। তারপর আবার 5 সেকেন্ড শোনা গেল শব্দটা, থেমে গেল। চিরিক চিরিক দুবার শব্দ, তারপর চুপ। নিজামকে আর দেখা যাচ্ছে না, সরে গেছে সে গাছের আড়াল থেকে। শিউরে উঠল ল্যান্স নায়েক রিয়াজ। হাতে ধরা জিনিসটা একটু ঝেড়ে নিয়ে আন্ডারওয়্যারের ভিতর গুজিয়ে দিয়ে বোতাম লাগাতে শুরু করলো সে ট্রাউজারের। সেই পাকে বাম হাতের কবজিটা একটু কাত করে দেখে নিল হাতঘড়ির সময় 10টা বাজে। বেলা 3টের সময় ডিউটি অফ হবে ওর। নতুন লোক আসবে, তাকে চার্জ বুঝিয়ে দিয়ে ফিরে যাবে সে খানবিলায়। আরো 5 ঘন্টা কিভাবে কাটাবে সে সময়টা? হাবিলদার মেজর বলেই দিয়েছে, ইচ্ছের বিরুদ্ধে পাঠাতে হচ্ছে তোমাদের। যাও, বেহুদা ব্যাগার খাইতে আসু। অযথা কেন যে কেউ ওই পাহাড়ে ওঠার চেষ্টা করবে আমার মাথায় ঢুকছে না। ঘুরে ফিরে দেখে আসো, হয়তো তোমাদের মাথায় ঢুকতে পারে। এরকম একটা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে বাধ্য হয় প্রথমটায় খারাপ লেগেছিল ওর, কিন্তু ঘন্টা দুয়েক চড়াই উতরাই ভেঙে পরিষ্কার বুঝতে পেরেছে সে এই পাহাড়টায় পাহারা দেওয়া সত্যি দরকার ছিল। কারণ পাহাড়ের একটা অংশ থেকে পরিষ্কার দেখা যায় খানবিলার ব্যালকনি। সকালবেলায় মাসুদ রানাকে খবরের কাগজ উল্টাতে দেখেছে সে ওইখানে উঠে। একজন স্নাইপারের পক্ষে ওখান থেকে ব্যালকনিতে বসা বা দাঁড়ানো যে কোনো লোককে খতম করে দেওয়া পানির মতো সহজ। ঘুরে ফিরে দেখেছে সে পাহাড়ের ওই অংশটায় উঠতে হলে কোন পথটা ব্যবহার করতেই হবে আত্মাইকে। সেই পথের উপর নিজে দাঁড়িয়ে সঙ্গের সিপাহীটাকে কুকুরসহ পাঠিয়ে দিয়েছে সে একেবারে পাহাড়ের চূড়ায়। চূড়া থেকে যে নিচের সবকিছু পরিষ্কার দেখা যায় তা নয়, ও চেয়েছে নিচে থেকে সবাই দেখুক, চূড়ার প্রহরীকে ধরে নিক, আরো গার্ড রয়েছে পাহাড়ে এবং মানে মানে কেটে পড়ুক, কারণ স্নাইপার যদি আসে খালি হাতে আসবে না। কথাটা যে কতখানি সত্য টের পেল সে প্রস্রাব সেরে পেছন ফিরেই ঠিক 3 হাত দূরে ওর বুকের দিকে তাক করে ধরা রয়েছে একটা রাইফেল। 1 সেকেন্ডের জন্য থমকে গেল ল্যান্স নায়েক রিয়াজ। পর মুহূর্তে এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে ফেলল সে স্ট্যান্ড গানটা, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। চোখের সামনে দেখলো নোংরা নখের একটা আঙ্গুল নড়ে উঠল রাইফেলের ট্রিগারের কাছে। তারপর আর কিছুই দেখতে পেল না। মৃদু একটা ধূপ শব্দ কানে এলো শুধু। মাথার ভেতর পলকের জন্য ধপ করে জ্বলে উঠেই নিভে গেল একটা সূর্য। শব্দটা আলমগীরের কানেও গেল। পেছন ফিরে খিচে দৌড় দেওয়ার ইচ্ছেটা বহু কষ্টে দমন করলো সে। পিস্তলটা সামনে বাগিয়ে ধরে বিস্ফারিত নয়নে সামনে এগুলো সে 1 পা 2 পা করে। শব্দের উৎস আন্দাজ করে নিয়ে 20 কদম এগিয়ে দেখতে পেল সে লাশটা।
রক্তে লাল হয়ে আছে সবুজ ঘাস। একটা হাত ধরে ছেঁচড়ে টেনে সরিয়ে ফেলছে নিজাম লাশটাকে ঘন জোপের আড়ালে। কাঁপতে কাঁপতে পাশে এসে দাঁড়ালো আলমগীর। কাজ সেরে পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো নিজাম আলমগীরের শরীরে। হাতে ধরা পিস্তলটার কাঁপুনি দেখে বাঁকা হাসি খেলে গেল ওর ঠোঁটে। কানের কাছে মুখ নিয়ে এসে চাপা সরে বলল, ওইসে, এবার যান গা। উপর দিকে চাইল, আপনি দিয়ে সাহায্য হইব না কোনো। উপর উঠলে আবার নাম্বার পারবেন না, যান গা, আমি কাম সেরে আইতেছি। ভয়ে ভয়ে একবার লাশ লুকোনো ঝোপের দিকে আর একবার ঘাসের উপর তাজা আঠালো রক্তের দিকে ছেয়ে শিউরে উঠল আলমগীর। তারপর দ্রুত পায়ে অদৃশ্য হয়ে গেল যে পথে এসেছিল সেই পথে। আধ ঘন্টা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়ালো নিজাম। যখন নিশ্চিত হলো চূড়ায় টহলরত প্রহরী ছাড়া আর কেউ নেই এই পাহাড়ে, তখন অতি সন্তর্পণে উঠে পড়ল সে গত রাতে সেই জায়গাটায়। ঝোপঝাড়ের আড়ালে একটা দেবদারু গাছের গায়ে হেলান দিয়ে বসল সে। পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে ব্যালকনিটা। কেউ নেই ব্যালকনিতে। অর্ধেকটাতে ঝলমলে রোদ পড়েছে, বাকি অর্ধেক ছায়া। রাইফেলটা কাঁধে তুলে টেলিস্কোপের ভেতর দিয়ে আর একবার দেখলো সে ব্যালকনিটা। এক লাফে একেবারে কাছে চলে এলো ৩০০ ফুট দূরের ব্যালকনি। মনে হচ্ছে এই তো সামনে। এখান থেকে থুতু ফেললে গিয়ে পড়বে রেলিংয়ের গায়ে। ছায়ায় একটা টেবিলের উপর রাখা পত্রিকার নাম পড়ল সে, দৈনিক সুপ্রভাত। দেওয়ালের গায়ে এক সারি ব্যস্ত সমস্ত কাঠ ফিপড়ে দেখে চট করে স্কোপ থেকে চোখ সরিয়ে আকাশের দিকে চাইল নিজাম। তুফান আইতেছে নাকি? আকাশ দেখে তেমন কিছুই বোঝা গেল না। রাইফেলটা কোলের উপর রেখে নড়ে চড়ে আরাম করে বসল নিজাম। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে সেলোপেন পেপার মোড়া ১ ডজন চিকেন স্যান্ডউইচ বের করে ৬টা খেলো। বাকি ৬টা আবার সেলোপেন মুড়ে রেখে দিল ব্যাগে। ফ্লাক্স থেকে সরাসরি গলায় ঢেলে কয়েক ঢোক পানি খেয়ে নিয়ে লম্বা করে দম ছাড়ল সে। এইবার প্রতীক্ষা। নিচতলার স্টাডি রুমে একটা সোফায় শুয়ে অস্কার শেফিল্ডের দ্য রেড হিল পড়ছে রানা। সত্যি মিথ্যে আর গুজবের একটা আশ্চর্য জগা খিচুড়ি। এই পার্বত্য চট্টগ্রামেরই ঘটনা। এখান থেকে ৮০ মাইল উত্তর পূর্বে দুর্গম এক পাহাড়ের মধ্যে নাকি উপজাতীয়দের হাজার হাজার বছরের পুরানো এক রুবি মন্দির আছে। পবিত্র এই মন্দিরে বাইরের কারো প্রবেশ নিষেধ। এর অস্তিত্ব সম্পর্কে বাইরের কারো কিছুই জানা ছিল না ১৯৪৩ সাল পর্যন্ত। বার্মা থেকে জাপানি বোমার ভয়ে পলায়নরত একদল শরণার্থী নাকি পথ ভুলে ওই পাহাড়ের কাছাকাছি চলে গিয়েছিল। তাদের নাকি ধরে নিয়ে গিয়ে বলি দেওয়া হয়েছিল সেই মন্দিরে। শুধু একজন বহু কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছিল সেখান থেকে। সেই মর্গানের কাছ থেকে শোনা কাহিনী বর্ণনা করেছেন অস্কার শেফিল্ড। তাও আবার নিজে শোনেননি, মর্গানের এক বন্ধুর কাছ থেকে শুনেছেন লেখক। গুপ্তধন টাইপের কাহিনী। কয়েকশো কোটি টাকার পিজিয়ন ব্লাড রুবি রেখেছে নাকি মর্গান ওই মন্দিরে। ফিরে এসে লোক লস্কর সংগ্রহ করে কয়েকবার হানা দেবার চেষ্টা করেছে সে ওই মন্দিরে, কিন্তু মন্দিরে যাওয়া শুরু সেই পথটা খুঁজে পায়নি কিছুতেই। বার চারেক বিপল অভিযান চালানোর পর সঙ্গী খুঁজে পায়নি লোকটা। শেষবার রওনা হয়েছিল একাই এবং ফেরেনি আর। রহস্যই রয়ে গেছে রহস্যটা। গাজা। মুচকি হেসে সিগারেট ধরালো রানা। জানালা দিয়ে চাইল বাইরের দিকে, তবে যেমন ভাবে লিখেছে পড়ে মনে হয় সত্যি হলেও হতে পারে। অনেক তথ্য মিলে যাবে কাটায় কাটায়। উপজাতীয়দের ভাষায় ছিটে পোটা যা লিখেছে, জঙ্গল ও পাহাড়ের যা বর্ণনা দিয়েছে, পথের যে নিশানা দিয়েছে, কোনোটার মধ্যে ক্রুটি বের করতে পারল না রানা। মনে মনে স্বীকার করতে হলো, শুনেই লিখুক আর দেখেই লিখুক, বিলেতে বসে আমাদের এখানকার এইসব তথ্য সংগ্রহ করতে প্রচুর খাটতে হয়েছে লেখককে। কিন্তু এসব পড়ে আর কাহাতক সময় কাটানো যায়। ঘড়ি দেখলো রানা 10টা। সারাটা দিন পড়ে রয়েছে সামনে। মেয়েটার নতুন কিছু মনে পড়ল কিনা আর এক চক্কর দেখেলে মন্দ হয় না। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো রানা। হাসনার দরজায়
দুটো টোকা দিয়ে ঢুকে পড়ল ভেতরে। জানালার ধারে দাঁড়িয়ে সাগরের দিকে চেয়ে আনমনে কি ভাবছিল হাসনা। ঘাড় ফিরিয়ে রানাকে দেখে আসলো। রানা কাছে এসে দাঁড়াতেই ওর একটা হাত তুলে নিল নিজের হাতে। কাজ শেষ হয়েছে তোমার? একটা কাজ প্রায় শেষ হয়েছে, ভাবলাম তোমাকে চট করে একবার দেখে গিয়ে সেরে ফেলবো বাকিটুকু। কেমন আছো এখন? একা একা খারাপ লাগছে খুব? না, ভাবছি। কয়েক সেকেন্ডের বিরতি, তারপর সরাসরি প্রশ্ন করলো, আচ্ছা, আমরা কি খুলনায় গিয়েছিলাম কিছুদিনের মধ্যে? গিয়েছিলাম। খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার এসেছি। কেন একথা জিজ্ঞেস করছো কেন? আচ্ছা আচ্ছা, অনেক কিছুই মনে পড়ছে, কিন্তু স্পষ্ট হচ্ছে না কিছু। হঠাৎ দু একটা ঘটনা স্পষ্ট মনে আসছে চকিতের জন্য, আবার হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে হাঁটছি আমি। মাঝে মাঝে হালকা হয়ে আসছে মেঘ, তখন দেখতে পাচ্ছি আমি কোথায়। কি বলছি বুঝতে পারছো? পারছি। খুলনার কোনো কথা মনে পড়েছে বুঝি? হ্যাঁ, খুলনার শাইন হোটেল থেকে রওনা হলাম ঢাকার পথে। সাথে একটা সুটকেস ছিল, তুমি ছিলে না। সুটকেসটা কি হলো? জিজ্ঞেস করলো রানা। তোমার জামা কাপড় সব ওর মধ্যে। ওটা কোথায় রেখেছো মনে পড়ছে? না। ভ্রু কুচকে খানিকক্ষণ চিন্তা করলো হাসনা। মনে পড়ছে, ঢাকা এয়ারপোর্ট থেকে একটা রিক্সায় উঠেছিলাম আমি, সাথে সুটকেস ছিল না। চঞ্চল হয়ে উঠল রানা। তারপর খুব সম্ভব এয়ারপোর্টের আনক্লেমড লাগেজ স্টোরে পাওয়া যাবে তোমার সুটকেস। আমি এখনই একটা ফোন করে জেনে নিচ্ছি। কিন্তু খুলনায় কি হয়েছিল? তুমি ছিলে না কেন সাথে? একদিন আগে রওনা হয়ে গিয়েছিলাম আমি ঢাকার পথে, তুমি রয়ে গেলে। কি নাম যেন সেই বিখ্যাত বাগান দেখবে বলে, মনে নেই? না তো। পরদিন ঢাকা আসবার কথা তোমার। নিজে ব্যস্ত ছিলাম বলে যেতে পারিনি, তবে এক বন্ধুকে পাঠিয়েছিলাম এয়ারপোর্টে গাড়ি দিয়ে। খালি গাড়ি নিয়ে ফিরে এলো সে। আমি তো ওই প্লেনেই ঢাকা এসেছি। খালি গাড়ি নিয়ে ফিরে এলো কেন? তোমাকে চিনতো না সে। আমরা আশা করেছিলাম গাড়িটা দেখে তুমিই চিনে বের করে নেবে ওকে। খুব সম্ভব স্মৃতি হারিয়ে ফেলেছো তুমি, তখন চিনতে পারোনি। তাছাড়া রিক্সায় চেপে কোথায় গেলে এয়ারপোর্ট থেকে? রিক্সায় ওঠা পর্যন্ত মনে আছে, তারপর আর কিছুই মনে নেই। কোথায় পাওয়া গেল আমাকে? হাসপাতালেই বা গেলাম কি করে? রমনা পার্কে পাওয়া গেছে তোমাকে, অজ্ঞান অবস্থায়। বারবিকিউরেট খেয়েছিলে তুমি? কেন? বিস্ময় ফুটে উঠল হাসনার চোখে। ঝগড়া হয়েছিল তোমার সাথে? হুম। তুমি খেলে নাকি আর কেউ তোমাকে খাওয়ালো? কেনই বা খাওয়ালো কিছুই বোঝা যাচ্ছে না। উঠে দাঁড়ালো রানা। তুমি দেখো চেষ্টা করে এসবের উত্তর খুঁজে পাও কিনা। আমি ঢাকা এয়ারপোর্টে খবর নিচ্ছি তোমার সুটকেসের। পিছন ফিরতে গিয়ে বাধা পেল রানা। জামার হাতা খামচে ধরেছে হাসনা। জল জলে চোখে চেয়ে রয়েছে ওর চোখের দিকে। জিভ শুকিয়ে গেল রানার। কিছু বলবে? জিজ্ঞেস করলো রানা। বুকের কাছে সেটে এলো হাসনা। রানার প্রশস্ত বুকে কান পাতল। নিচু গলায় জানতে চাইল, তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন আমার কাছ থেকে? প্রমাদ গুলল রানা। কোথায় পালিয়ে বেড়াচ্ছি, কই? বুক থেকে মাথা তুলে মুখটা উঁচু করলো হাসনা। তাহলে দরজাটা লাগিয়ে দাও। কেন? প্রায় আঁতকে উঠল রানা। স্বামী স্ত্রীরা কিসব করে আমরা। কিন্তু তুমি তো অসুস্থ হাসনা। অনুনয়ের মতো শোনালো রানার কণ্ঠস্বর। ডাক্তার বলেছে সেরে না ওঠা পর্যন্ত সব বাদ। সত্যি শোনো। বলো। কিচ্ছু জানে না ওরা। গলা জড়িয়ে ধরল সে রানার। ঠোঁটটার কোণে হাসি। সকালের কাজের কথা বলে পালিয়ে গেলে, এখন টেলিফোনের নাম করে পালাতে চাইছো কেন? থাক না জামা কাপড়ে ঢাকা এয়ারপোর্ট। স্বামীর সামনে গায়ে জামা না থাকলেই বাকি। তোমার কাছে আমার লজ্জার কিছু আছে বলো? তা নেই, তবে ডাক্তার বারবার বারণ করে দিয়েছে, খবরদার স্মৃতি ফিরে না আসা পর্যন্ত স্পর্শও করবেন না।
বিশ্বাস না হয় নার্সকে জিজ্ঞেস করে দেখতে পারো। নইলে এভাবে দূরে দূরে থাকতে আমারই কি ভালো লাগছে। পাগলামি করো না লক্ষ্মী। আমার সামান্য ভুলে যদি তোমার স্মৃতি কোনোদিন ফিরে না আসে, তাহলে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না আমি। কয়েক সেকেন্ড অবাক হয়ে চেয়ে রইল হাসনা রানার মুখের দিকে, তারপর হাসল। রানার চিবুকে ছোট্ট একটা চুমু খেয়ে ছেড়ে দিল গলা। ঠিক আছে, যাও। আজই যাতে সব স্মৃতি ফিরে আসে সেই চেষ্টা লাগছে আমি এখন এখন থেকে। দ্যাটস গুড। হাসনার পিঠে মৃদু চাপড় দিয়ে বেরিয়ে গেল রানা ঘর থেকে। রাবেয়ার ঘরের দরজা দোপাট খোলা। ঘরে কেউ নেই দেখে নেমে এলো নিচে। স্টাডি রুমে ঢুকে দেখলো শেল্পের বই ঘাটছে রাবেয়া। রানাকে দেখে বিস্মিত হলো। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলেন যে? এত অবাক হচ্ছেন কেন? কোত্থেকে তাড়াতাড়ি ফিরলাম? হাসনার ঘর থেকে। আমি তো পালিয়ে চলে এলাম আপনাদের জ্বালায়। আমাদের জ্বালায়? হ্যাঁ, সব কথা শোনা যাচ্ছিল পাশের ঘর থেকে। হাসল রানা। কোন পর্যন্ত শুনেছেন? স্বামী স্ত্রীরা কিসব করে পর্যন্ত শুনেই আমি দৌড়। তবে আর শুনতে বাকি রেখেছেন কি? সবই তো শুনেছেন। দৌড়েছেন নিজের জ্বালায়, অযথা দোষ দিচ্ছেন আমাদের। রাবেয়ার হাতের দিকে ইশারা করলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার খুব পছন্দ বুঝি? খুব। কিন্তু কাটালেন কি করে বলুন তো? কি সব তো এত জলদির ব্যাপার নয়। আমি তো মনে করেছিলাম গেছেন এইবার, আর রক্ষে নেই। স্বামী সাজার স্বাদ গেছে এবার। মৃদু হাসল রানা, প্রসঙ্গ পরিবর্তন করল। খুব স্লো প্রোগ্রেস হচ্ছে। একটা দুটো করে এইভাবে যদি ও স্মৃতি ফিরে আসে, তাহলে 1 মাসে ধাক্কা মারা পড়ব নির্ঘাত। স্মৃতিটা ওর তাড়াতাড়ি ফিরিয়ে আনার কোনো কায়দা নেই। ঝামেলাতেই পড়ে গেলাম দেখছি। এ থেকে উদ্ধারের কোনো রাস্তা জানা আছে আপনার? আমার মনে হয় আপনি যত তাড়াতাড়ি আশা করছেন, এভাবে অপেক্ষা করলে তত তাড়াতাড়ি স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি স্মৃতিভ্রষ্ট কেস আরও দেখেছি একটা দুটো। হঠাৎ কোনো শখ পেলে চট করে ফিরে আসতে পারে সব স্মৃতি একেবারে। হঠাৎ কোনো আনন্দও সেরে যেতে পারে। দেখুন না আরও 2-1 দিন। তখন তো আর সম্পূর্ণ অপরিচিত থাকবেন না ও আপনার কাছ থেকে। এতটা বাদো বাদো ঠেকবে না। টিটকারি মারার বা হিংসে করার জন্যে আমিও থাকছি না কাছে পিঠে। তখন বিসমিল্লা বলে দিন চালু করে কি সব বলা যায় না। ইমোশনাল রিলিজটা ওষুধের কাজও করতে পারে। আপনার টিটকারি বা হিংসের থোড়াই কেয়ার করি আমি, বলল না। কিন্তু থাকছি না মানে? ভাগবার মতলবে আছেন বুঝি? হ্যাঁ, এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। টিকিট হয়ে গেছে। আবিদুর রহমানকে বলে রেখেছি কাল খুব ভোরে পৌঁছে দেবে আমাকে এয়ারপোর্টে। চলে যাচ্ছি। রানাও জানে এখানে রাবেয়া মজুমদার আর কোনো কাজ নেই। ওকে আটকে রাখবার আর কোনো অর্থ হয় না। তবু মেয়েটাকে বিদায় দেওয়ার কথা ভাবতে মনটা কেমন যেন খারাপ লাগলো। বেশ ভালো লাগছিল মেয়েটিকে ওর। বুঝতে পারলো ও চলে গেলে আরও নিঃসঙ্গ হয়ে যাবে সে এই পাহাড়ি দুর্গে। তাছাড়া যাকে ভালো লাগে তার জন্য কিছু করবার জন্য মনের ভেতর কেমন যেন আকুলি বিকুলি করে ওর সবসময়। এই মেয়েটির জন্য কিছু করতে পারেনি সে এখন পর্যন্ত। ছোট্ট কোনো উপহার, কোনো সাহায্য বা কিছু, যাতে মেয়েটির মুখে হাসি ফোটে, করতেই হবে ওর। যাচ্ছেন যান, বলল সে। কিন্তু আপনাকে ভালো করে জানাই হলো না। বেশ জমে আসছিল বন্ধুত্বটা। যাকগে, আবার দেখা হবে তো। সেটা কি আমি বলতে পারি? হাসল রাবেয়া। আপনার ইচ্ছের উপর নির্ভর করছে সেটা সম্পূর্ণভাবে। হাসপাতালটা তো আর পালিয়ে যাচ্ছে না কোথাও। আমাকে খুঁজে বের করা কঠিন কিছুই। টেলিফোন এলো। সোহেল। কিছু জানা গেল? সুটকেসটা মনে হচ্ছে এয়ারপোর্টে খোঁজ করলে পেয়ে যাবি, বলল রানা নির্বিকার কণ্ঠে। মুখ খুলেছে তাহলে? উত্তেজিত সোহেলের কণ্ঠস্বর। শুধু মনে পড়েছে খুলনার শাইন হোটেল থেকে রওনা হয়েছিল ঢাকার উদ্দেশ্যে। সাথে একটা সুটকেস ছিল, কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে বাইরে এসে যখন একটা রিক্সায় ওঠে তখন সুটকেসটা ছিল না ওর সাথে। খুব সম্ভব সুটকেসের জন্য অপেক্ষা না করেই বেরিয়ে চলে এসেছিল।
তুই একটু খোঁজ নিয়ে দেখলেই পরিষ্কার হয়ে যাবে সব। পাঠাচ্ছি আতিকে, কিন্তু তাই যদি সত্যি হয় তাহলে তুই বলতে চাস ঢাকায় পৌঁছবার আগেই স্মৃতি ধ্বংস হয়েছে ওর? আমি কিছুই বলতে চাই না হাদারাম, ধমকে সুরে বলল রানা। কখন স্মৃতি এসেছে বা গেছে, বা আদৌ গেছে বা এসেছে কিনা এসব কিছুই বলছি না আমি। তোকে খোঁজ নিতে বলছি এয়ারপোর্টে, ব্যাস। আহা, চড়ছিস কেন? আমি ভাবছি স্মৃতিভ্রষ্ট অবস্থাতেই মেয়েটা দিল্লি থেকে রওনা দেয়নি তো। তোর মাথা শালা, তোকে আর মানুষ করা গেল না। তাহলে কলকাতায় ডেপুটি হাই কমিশনারকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবে কেন? শিরিন কাউসার নাম নিয়ে বর্ডার ক্রস করবে কেন? তাই তো, প্রতিটা পদক্ষেপই দেখা যাচ্ছে উদ্দেশ্যমূলক, মানে বুঝে শুনে হুঁশিয়ার হয়ে ফেলেছে বলা যায় না। ঢাকা এয়ারপোর্টে সুটকেস ক্লেম না করাটা হয়তো ইচ্ছাকৃত ব্যাপার। এইবার লাইনে এসেছো চাঁদ, সমস্ত ব্যাপারটাই ঘোলাটে। আমার তো মনে হচ্ছে কেবল বাংলাদেশ, ভারত বা পাকিস্তানই নয়, চতুর্থ আরও একটা পক্ষ রয়েছে এর পিছনে, অতি সাবধানে, পর্দার অন্তরালে। চতুর্থ পক্ষ? কি বলছিস তুই? কি বোঝাতে চাইছিস? একেবারে সপ্তমে উঠে গেল সোহেলের গলা। চাচাস না উল্লুক, কানে তালা লেগে যাবে। ভালো করে কয়েকটা ব্যাপারে খোঁজ নিয়ে ফেল দেখি চটপট। প্রথমত খোঁজ নিবি কারা ওকে রমনা পার্কে পেল, কি তাদের পরিচয়। দ্বিতীয়ত, মেডিকেল কলেজ থেকে কি কারণে ওকে সরিয়ে পিজিতে নেওয়া হলো, কার হাত রয়েছে এই ব্যাপারে। তৃতীয়ত, সাপ্তাহিক স্যাটারডে ঠিক কার কাছ থেকে পেল ছবি ও নিউজ। তুই ভাবছিস এর পেছনে চতুর্থ কোনো পকের হাত আছে? তা নইলে তুই বল, ঢাকায় পৌঁছবার পর একটা রাত এবং একটা দিন কোথায় ছিল? রেপ করা হয়নি, পরীক্ষা করে রায় দিয়েছে ডাক্তার। যে বলবি হয়তো খারাপ কোনো লোকের পাল্লায় পড়েছিল। বল তুই, স্মৃতিভ্রষ্ট একটা মেয়ে যার সাথে একটা হ্যান্ডব্যাগ পর্যন্ত নেই, বারবিচুরেট পেল কোথায়? রমনা পার্কে গেল কি করে? মাথায় ঢুকছে কিছু? ঢুকছে ঢুকছে। কয়েক সেকেন্ড চুপ করে রইল সোহেল, তারপর বিরক্ত কণ্ঠে বলল, তা এতক্ষণে এসব কথা বের করছিস কেন পেট থেকে? আগে বললে কি হয়েছিল? মেয়ে মানুষের লাগে 10 মাস 10 দিন, আমাকে 2 দিন তো টাইম দিবি, নাকি তাও দিবি না? যাই হোক, এবার রাজধানীর খবর শোনা। এখানে বসে বসে আঙ্গুল চুষতে আর ভাল লাগছে না। আঙ্গুল চুষছিস কেন? আর কিছু পাচ্ছিস না? তুই বলতে চাস দুটোর একটাকেও ভজাতে পারিসনি এখনো, নাকি দুই দিকে ডিউটিতে দিতে দিতে হাঁপিয়ে উঠেছিস? নারী সংঘর্ষ থেকে মন উঠে গেছে? যাই হোক, তোর দোস্ত জামান তো এখন কক্সবাজারে ছুটিতে, ওকে ফোন করলে কোম্পানি দেবে। কোন জামান? ডিআইজি। আর ওর গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।